ডিজিটাল মেন্টরের পক্ষ থেকে সকল ছাত্রবন্ধুদের জানাই স্বাগত। লকডাউন স্টেটমেন্টে লকডাউন ক্লাসরুমে আমরা আজকে আলোচনা করব দ্বাদশ শ্রেণী অর্থাৎ আগামী বছর 2021 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছো, যারা আর্টস স্ট্রিমে পড়াশোনা করছো, ইতিহাসের হিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার রিমেম্বারিং দ্য পাস্ট, অতীত স্মরণ। আজকে আমরা এই চ্যাপ্টারের প্রথমে আলোচনা করব কয়েকটি গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন উত্তর। জনশ্রুতি কী? জনশ্রুতি যখন কোনো ঐতিহাসিক বিবরণের তথ্য ও সন তারিখের যথার্থতার প্রমাণের অভাব থাকে এবং যে অতীত কাহিনীগুলো বংশ পরম্পরায় পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছায় তাকে জনশ্রুতি বলে। আবার বলছি, যখন কোনো ঐতিহাসিক বিবরণের তথ্য ও সন তারিখ যখন কোনো ঐতিহাসিক বিবরণের তথ্য ও সন তারিখের যথার্থতার প্রমাণের অভাব থাকে এবং যে অতীত কাহিনীগুলো বংশ পরম্পরায় পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছায় তাকে জনশ্রুতি বলে। দ্বিতীয় প্রশ্ন, পৌরাণিক কাহিনী বা মিথস কাকে বলে? পৌরাণিক কাহিনী বা মিথস কাকে বলে? উত্তর, সৃষ্টির আদিমকালে অপরিণত বুদ্ধির মানুষ যে সমস্ত পৌরাণিক কাহিনী বা মিথস কাকে বলে? সৃষ্টির আদিমকালে অপরিণত বুদ্ধির মানুষ যে সমস্ত ধর্মীয় অলৌকিক কল্পকাহিনী রচনা ও প্রচার করে তাকে পৌরাণিক কাহিনী বা মিথস বলে। সৃষ্টির আদিমকালে অপরিণত বুদ্ধির মানুষ যে সমস্ত ধর্মীয় অলৌকিক কল্পকাহিনী রচনা ও প্রচার করে তাকে পৌরাণিক কাহিনী বা মিথস বলে। তৃতীয় প্রশ্ন, লোককথা কি? লোকসাহিত্যের এক বিশেষ অঙ্গ হলো লোককথা। লোককথা মানুষের মুখে মুখে প্রচলিত বিভিন্ন ধরনের গল্প। লোকসাহিত্যের এক বিশেষ। চতুর্থ প্রশ্ন, রূপকথার পরিচয় দাও। জার্মান ভাষায় মার্চেন কিংবা সুইডিশ ভাষায় সাগা রূপকথার মর্মার্থ প্রকাশ করে। এছাড়াও ইংরাজি ফেয়ারি টেল, জার্মান মার্সেন, রুশীয় স্কাজি এবং ফিনীয় সাগেন। রুশীয় স্কাজি দন্তের শয়কয় আকার বর্গের জ দীর্ঘই এবং ফিনীয় সাগেন হলো রূপকথার সমধর্মী। রূপকথার চরিত্রগুলো সাধারণত কাল্পনিক হয়ে থাকে এবং রূপকথায় বর্ণিত কয়েকটি চরিত্র হলো রাজা, রানী, মন্ত্রী, কোটাল, রাজপুত্র, রাজকন্যা, দাস, দাসী, রাক্ষস, দৈত্য, ডাইনি, জাদুকর, পেতনি প্রভৃতি। ছাত্রবন্ধুরা, তোমরা পুরো এই চ্যাপ্টারের যার যেরকম লেখকের পাঠ্যপুস্তক আছে, প্রত্যেক লেখকই সম্মানীয়। যে কোনো লেখকের পাঠ্যপুস্তক বই তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার খুঁটিয়ে পড়বে। প্রথম চ্যাপ্টার যেহেতু আলোচনা করছি, এই অতীতের স্মরণ চ্যাপ্টারটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। আরেকটা কথা বলছি, তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের স্টাডি মেটেরিয়াল এই ধরনের প্রত্যেক দিন বা একদিন অন্তর তোমরা বিভিন্ন বিষয়ের বিভিন্ন ক্লাসের কিন্তু অধ্যায়গুলো আমরা যতটা পারবো আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে যথার্থভাবে সম্পূর্ণভাবে আলোচনা করার চেষ্টা করব। পড়াশোনার মধ্যে আমি যেটা বিশ্বাস করি, কোনো রেডিমেড নেই, কোনো ফাঁকিবাজি দিয়ে পড়াশোনা করা যায় না, শর্টকাটের কোনো রাস্তা নেই। একটু পরিশ্রম করলে, একটু মন দিয়ে পড়লে সাফল্যতা আসবেই।
আবার বলছি আরেকটা কথা, তোমরা যে যেরকম গৃহশিক্ষক, কোচিংয়ে যেভাবে যে সমস্ত স্যারের কাছে পড়তে, প্রত্যেকটি মাননীয় শিক্ষক শিক্ষিকার সঙ্গে যোগাযোগ রাখবে, স্কুলের শিক্ষক শিক্ষিকার সাথে যোগাযোগ রাখবে, কারণ তাদের সাথে সলা পরামর্শ করে তোমাদের ছাত্র জীবন যেমনভাবে চলেছে গত দিনগুলোতে, আগামী দিনগুলোতে সেইভাবে চলবে আমি এই আশা করি। প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা মণ্ডলীদের সঙ্গে, তাদের সঙ্গে তোমরা যথার্থভাবে সুসম্পর্ক রেখে এই মুহূর্তটা তাদের পাশে থাকবে এই আশা রাখি। এই চ্যাপ্টারের আরও কতগুলো উল্লেখযোগ্য এসিকিউ প্রশ্ন আমি এখন আলোচনা করব উত্তর সহ। সেগুলো আমি বই থেকে একটুখানি আলোচনা করে নিচ্ছি। দ্য নেচার অফ হিস্ট্রি গ্রন্থের রচয়িতাকে আর্থার মারউইক। মিজিওলজি শব্দটি প্রথম ব্যবহার করেন কে? লিওপোল্ড মার্টিন। কে ফল অফ দ্য মুঘল এম্পায়ার গ্রন্থটি রচনা করে? কে ফল অফ দ্য মুঘল এম্পায়ার গ্রন্থটি রচনা করেন? যদুনাথ সরকার। কে অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন? ভিনসেন্ট স্মিথ। 1919 সালে তিনি এটি লেখেন। কে ইতিহাস মালা রচনা করেন? উইলিয়াম কেরি। এই উইলিয়াম কেরি তোমরা জানো, ক্লাস 10-এর ইতিহাসে পড়েছ। শ্রীরামপুরের যে ত্রয়ী ছিল তার মধ্যে উইলিয়াম কেরি অন্যতম একজন ছিলেন। কে হিস্ট্রি অফ হিন্দুস্তান রচনা করেন? আলেকজান্ডার ডাফ 1770 খ্রিস্টাব্দে। জীবনের জলসাঘর কী ধরনের রচনা? জীবনের জলসাঘর একটি স্মৃতিকথা। এটির রচয়িতা মান্না দে। মান্না দের স্মৃতিকথা হচ্ছে জীবনের জলসাঘর। লোকগাথা কি? আগেও বলেছি, আরেকবার বলে দিচ্ছি, মানুষের জীবন ও কল্পনার সংমিশ্রণে যেসব গল্পগাথা গড়ে উঠেছে বা শ্রোতাদের এমন এক জগতে নিয়ে যায় যেখানে প্রাকৃতিক আইন কার্যকরী হয় না, তাই হলো লোকগাথা। কোন শব্দ থেকে মিউজিয়াম শব্দের উৎপত্তি? গ্রিক শব্দ মিউসিয়ন, MAUSCION। গ্রিক শব্দ মিউসিয়ান থেকে, MAUSCION, মিউসিয়ান থেকে। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার পশ্চাতে কোন বিদেশি ব্যক্তিত্বের নাম জড়িয়ে আছে? স্যার উইলিয়াম জোন্স। এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? 1784 খ্রিস্টাব্দে। পৃথিবীর প্রথম আর্ট মিউজিয়ামটি কবে কোথায় প্রতিষ্ঠিত হয়? 1683 খ্রিস্টাব্দে অক্সফোর্ড অ্যাসমোলেন সংগ্রহশালা। 1683 খ্রিস্টাব্দে অক্সফোর্ডে অ্যাসমোলেন সংগ্রহশালা। কলকাতার জাতীয় সংগ্রহশালাটি কবে প্রতিষ্ঠিত হয়? 1814 খ্রিস্টাব্দে। 1814 খ্রিস্টাব্দে কলকাতার জাতীয় সংগ্রহশালাটি প্রতিষ্ঠিত হয়। হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থটি কার লেখা? EH কারের লেখা। কোন যুগে কিংবদন্তির উদ্ভব ঘটে পৌরাণিক কল্পকাহিনী সৃষ্টি হবার পরবর্তীকালে? দুটি উল্লেখযোগ্য স্মৃতিকথামূলক গ্রন্থের নাম লেখো। নারায়ণ সান্যালের আমি নেতাজিকে দেখেছি। সুফিয়া কামালের 71-এর ডায়েরি। মৌখিক ইতিহাস চর্চার বিষয় দুটি আন্তর্জাতিক সংস্থার নাম লেখো। আমেরিকায় ওরাল হিস্ট্রি অ্যাসোসিয়েশন, ব্রিটেনে ওরাল হিস্ট্রি সোসাইটি। এখন আমরা তোমাদের কাছে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ 5টি বিশ্লেষণধর্মী প্রশ্ন আলোচনা করব। তার মধ্যে আমরা একটি বা দুটি প্রশ্ন উত্তর সহ তোমাদের কাছে আলোকপাত করব। সেই প্রশ্নগুলো আগে প্রথমে বলে নিই। 1 নম্বর প্রশ্ন, পৌরাণিক কাহিনী বা মিথস এর সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। তার সঙ্গেই ওই পর্বের প্রশ্নের এই প্রশ্নেরই দ্বিতীয় পর্যায়ে
ইতিহাস ও পৌরাণিক কাহিনীর পার্থক্যগুলি তুলে ধরো বা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, অতীতের সংরক্ষক হিসাবে মিউজিয়ামের ভূমিকা লেখো। প্রথম প্রশ্নের মূল্যায়ন হচ্ছে 4+4 8 নম্বর। দ্বিতীয় প্রশ্নটি একদমই পুরোপুরি 8 নম্বরের প্রশ্ন, এটা কোনো পাঠ প্রশ্ন নেই, অতএব তোমাদের পুরোটা অনুচ্ছেদ করে করে প্যারা করে করে পয়েন্ট আকারে তোমরা লিখবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ইতিহাস রচনার ক্ষেত্রে পুরাণ, বীরগাথা, স্মৃতি ও মৌখিক রীতির গুরুত্ব আলোচনা করো। এটাও 8 নম্বরের প্রশ্ন। আবার বলছি, ইতিহাস রচনার ক্ষেত্রে পুরাণ, বীরগাথা, স্মৃতি ও মৌখিক রীতির গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন 4 নম্বর দাগের প্রশ্ন, ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব কী? আবার বলছি, ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব কী? পেশাদারি শাখা হিসাবে সংক্ষেপে ইতিহাসের গুরুত্ব আলোচনা করো। 5+3 8 নম্বর। এবং 5 নম্বর দাগের প্রশ্ন, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি আলোচনা করো। 8 নম্বর, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি আলোচনা করো। এই প্রশ্নগুলো তোমরা তোমাদের যে লেখকের বই আছে, মাননীয় শ্রদ্ধেয় সে সমস্ত লেখকের বইগুলো খুব সুন্দর করে পড়বে। প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা পৃষ্ঠা, তার মধ্যে তোমরা ছোট প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন, অনুশীলনী প্রশ্নগুলোকে সলভ করার চেষ্টা করবে। যদি কোনো অসুবিধা হয়, আরেকটা কথা বলছি, তোমরা লাইক দিচ্ছ না বন্ধুরা। লাইক না দিলে আমাদের ভিডিও করার আগ্রহ বা অনুপ্রেরণা কিন্তু আমরা পাই না। তোমরা যদি বেশি করে লাইক না দাও এবং শেয়ার না করো বা কমেন্ট বক্সে কমেন্টস না করো, তাহলে পরবর্তী সময় কিন্তু আমরা এই সময়ের মধ্যে দাঁড়িয়ে তোমাদেরকে, আমরা তো এই সময় একটা সেবামূলক কার্য পরিষেবা দিচ্ছি, সেই দিকে তাকিয়ে তোমরা এই সামান্য কাজটুকু অন্তত করো, এই অনুরোধ তোমাদের প্রতি রইল। একটু লাইক দিও, কমেন্ট বক্সে তোমাদের কোন প্রশ্নটা ভালো লেগেছে বা কোন প্রশ্নটা উত্তর তোমাদের পাচ্ছ না, সেই প্রশ্ন, এই ধরনের জিনিস তোমরা কমেন্ট বক্সে লেখো। বা আরও কী জাতীয় প্রশ্ন তোমরা চাইছো বিভিন্ন বিষয়, সেগুলো তোমরা কমেন্ট বক্সে লিখবে। এবং যে বিষয়ে যে ভিডিওটা আলোচনা করা হচ্ছে, যে ক্লাসের ওপর, সেই বিষয়ের সেই ভিডিও ক্লাসের কমেন্ট বক্সে লিখলে আমার মনে হয় আমাদের বুঝতে সুবিধা হবে, ক্লাস অনুযায়ী আমাদের ক্লাসিফিকেশান করতে সুবিধা হবে। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বড় প্রশ্ন, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি কীরূপ হওয়া উচিত? উত্তরটা বলছি, এই বড় প্রশ্নটা আগামী বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ওপরে যে 4টি প্রশ্ন আলোচনা করেছি প্রত্যেকটাই প্রশ্ন গুরুত্বপূর্ণ। তোমরা যদি ঠিকমতো বুঝতে না পারো বা তোমরা যদি সেগুলিকে সংগ্রহ করতে না পারো, তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখবে, আমরা পরবর্তী পর্যায়ে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি কীরূপ হওয়া উচিত? একটু দ্রুত বলবো, তোমরা একটু শুনে শুনে পজ করে করে লিখে নেবে। ঐতিহাসিক যে যুগে বাস করেন সেই যুগের শিক্ষাগত ও সামাজিক মানদণ্ডের প্রভাব তার লেখার ওপর পড়ে। ঐতিহাসিক যে যুগে বাস করেন সেই যুগের শিক্ষাগত ও সামাজিক মানদণ্ডের প্রভাব তার লেখার ওপর পড়ে। মূলত রেনেসাঁস পরবর্তী অধ্যায়ে ইতিহাস রচনা পদ্ধতিতে আমূল পরিবর্তন এসেছে। ইতিহাসের পরিধি হয়েছে বিস্তৃত এবং ইতিহাস রচনার পদ্ধতিও হয়ে উঠেছে জটিল ও বিশ্লেষণমূলক। প্যারা চেঞ্জ পয়েন্ট দিতে পারো বা এমনি তোমরা বোল্ড করে লিখতে পারো। ঐতিহাসিকের বিশ্বজনীন অভিজ্ঞতা পূর্ণভাবে বিচার করার ও উপস্থাপনা করার ক্ষমতা থাকা থেকে উচিত। ঐতিহাসিকের বিশ্বজনীন অভিজ্ঞতা ও পূর্ণভাবে বিচার করার ও উপস্থাপনা করার ক্ষমতা থাকা উচিত। ঐতিহাসিক নিজের দেশ ও কালের মধ্যে সীমাবদ্ধ না থেকে অপরাপর রাষ্ট্র ও সমাজের সঙ্গে তুলনামূলক আলোচনা তার লেখাকে যুক্তিগ্রাহ্য করে তুলবে।
পরের প্যারা, ঐতিহাসিক ঘটনার সঠিক নির্বাচন ঐতিহাসিকের প্রধান দায়িত্ব। ঐতিহাসিক ঘটনার সঠিক নির্বাচন ঐতিহাসিকের প্রধান দায়িত্ব। এখানে ঐতিহাসিক অনেকটা গোয়েন্দাদের মতো কাজ করবে, সঠিক খুনিকেই ধরবে। ইতিহাসের যারা ঐতিহাসিক তারা কিন্তু সেই সঠিক ঘটনাটাকেই নির্বাচন করবে, তাহলেই কিন্তু সেই ঐতিহাসিকের ইতিহাস গবেষণার চর্চাটা সার্থক হয়। যাই হোক, ঐতিহাসিক ঘটনার সঠিক নির্বাচন ঐতিহাসিকের প্রধান দায়িত্ব। অনেক অনৈতিহাসিক ঘটনা যা পরবর্তীকালে হয়তো ভবিষ্যতের ইতিহাসের বিষয় হয়ে উঠতে পারে, সেটির তাৎপর্য বুঝে তাকে বৈধ ঘটনা বলে গণ্য করতে হবে। সেটির তাৎপর্য বুঝে তাকে বৈধ ঘটনা বলে গণ্য করতে হবে। অনেক অনৈতিহাসিক ঘটনা যা পরবর্তীকালে হয়তো ভবিষ্যতের ইতিহাসের বিষয় হয়ে উঠতে পারে, সেটির তাৎপর্য বুঝে তাকে বৈধ ঘটনা বলে গণ্য করতে হবে। পরবর্তী প্যারা, ঐতিহাসিকের মানসিক সক্রিয়তা। ঐতিহাসিকের মানসিক সক্রিয়তা ইতিহাসকে প্রকৃত জীবনদান করে। ইতিহাস অতীত সম্পর্কিত যত বেশি অবসান ঘটাতে পারবে, ইতিহাসের মূল্য ততই বৃদ্ধি পাবে। পরবর্তী প্যারা, ইতিহাস লেখন একটি মানসিক প্রক্রিয়া। ঐতিহাসিক অতীতের নথিপত্র গবেষণা করে একটি মানসিক প্রতিবিম্ব তৈরি করেন। প্রতিবিম্বটি হলো অতীতের প্রতিফলন যা ঐতিহাসিক তার মনে সৃষ্টি করেছেন। আবার বলছি, ইতিহাস লেখন বা ইতিহাস লিখন একটি মানসিক প্রক্রিয়া। ঐতিহাসিক অতীতের নথিপত্র গবেষণা করে একটি মানসিক প্রতিবিম্ব তৈরি করেন। প্রতিবিম্বটি হলো অতীতের প্রতিফলন যা ঐতিহাসিক তার মনে সৃষ্টি করেছেন। ইতিহাসের অগ্রগমন এক নিরবিচ্ছিন্ন প্রণালী এবং ইতিহাসকে প্রাচীন, মধ্য ও আধুনিক এই তিন পর্বে ভাগ করা অসমীচীন। ইতিহাসের অগ্রগমন এক নিরবিচ্ছিন্ন প্রণালী, অর্থাৎ এখানে ইতিহাসের এই যে প্রাচীন পর্বের ইতিহাস, মধ্য পর্বের ইতিহাস একটা ধারাবাহিক পর্ব। সেই আদিম যুগ থেকে যেভাবে ইতিহাস চলে আসছে, কোনো যুগকে বাদ দিয়ে আমরা যেমন এখানে একটা উদাহরণ হিসেবে বলতে পারি যে একজন ব্যাটসম্যান যখন ক্রিকেট খেলছে, তার প্রথম পর্বের 5 ওভার সে 0 রান করেছে, দ্বিতীয় পর্বের 5 ওভারে সে 25 রান করেছে। তাহলে সে 5 ওভারে যে 30টা বল খেলে 0 রান করলো, সেই 0 রানটা কি মানুষ আলোচনা করবে না? 30টা বলকে যে সে ব্যাটে মোকাবিলা করেছে, সে ভয়ঙ্কর দ্রুতগতির বোলাররাই প্রথম দিকে বল করে বিভিন্ন দেশের হয়ে। তাহলে সেই যে ভয়ঙ্কর যে প্রাচীন যুগে সেই সময় ইতিহাস গবেষণা যারা করেছে, মধ্যযুগে যারা করেছে, আধুনিক ইতিহাস গবেষণাটাও অবহেলার নয়। তারা এখন আধুনিক অনেক রকম উপকরণ পাচ্ছে। তাই এখানে বলা হচ্ছে যে ইতিহাসের অগ্রগমন, অর্থাৎ ইতিহাসের যে এগিয়ে চলা এক নিরবিচ্ছিন্ন প্রণালী এবং ইতিহাসকে প্রাচীন, মধ্য ও আধুনিক এই 3 পর্বে ভাগ করা অসমীচীন। পরে হচ্ছে সমাজের বিকাশ। পরের প্যারা, সমাজের বিকাশ ও ব্যক্তি মানুষের বিকাশ একই সঙ্গে চলতে থাকে। সমাজের বিকাশ ও ব্যক্তি মানুষের বিকাশ একই সঙ্গে চলতে থাকে। ঐতিহাসিক জ্ঞান তার একান্ত ব্যক্তিগত নয়। এই জ্ঞান সঞ্চয় প্রচুর মানুষ, অনেক প্রজন্মের বহু মানুষের অবদান আছে। আধুনিক ঐতিহাসিকের আবশ্যিক কর্তব্য হওয়া দরকার ব্যক্তি ও বিভিন্ন সামাজিক উপাদানের আপেক্ষিক ভার সম্বন্ধে অনুসন্ধান ও উভয়ের সংযোগকে উপস্থাপন করা।
আধুনিক ঐতিহাসিকের আবশ্যিক কর্তব্য হওয়া দরকার ব্যক্তি ও বিভিন্ন সামাজিক উপাদানের আপেক্ষিক ভার সম্বন্ধে অনুসন্ধান ও উভয়ের সংযোগকে উপস্থাপন করা। সর্বশেষ যে প্যারা বা পয়েন্ট, মার্ক ব্লক তার দ্য হিস্টোরিয়ান ক্রাফট ও E.H. কার, ছোট প্রশ্ন তোমাদের কাছে যে করেছিলাম সেখানে তোমরা এই নামটা পেয়েছো, E.H. কার, তার লেখা হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থে ইতিহাস কিভাবে লিখিত হওয়া উচিত সে সম্পর্কে একটা সম্যক আলোচনা করেছেন। সেই গ্রন্থটি হচ্ছে হোয়াট ইজ হিস্ট্রি। মার্ক ব্লক তার দ্য হিস্টোরিয়ানস ক্রাফট এবং E.H. কার হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থে ইতিহাস কীভাবে লিখতে হওয়া উচিত সে সম্পর্কে আলোচনা করেছেন। জয়েন কর্নেল স্মিথ হাওয়েল পরিবর্তনশীল সমাজের প্রয়োজনে ইতিহাসকে এই পরিবর্তনশীলতার সঙ্গে আরও প্রাসঙ্গিক করার ওপর জোর দিয়েছেন। আর্থার মারউইক তার দ্য নেচার অফ হিস্ট্রি গ্রন্থে লিখেছেন ইতিহাস, যেখানটা আমরা আলোচনা করছিলাম, আর্থার মারউইক তার দ্য নেচার অফ হিস্ট্রি গ্রন্থে লিখেছেন ইতিহাসের প্রাসঙ্গিকতা আছে কিন্তু তা আরোপিত হওয়া উচিত নয়। অর্থাৎ ইতিহাস সর্বকালে সর্বসময়ে তার প্রাসঙ্গিকতা আছে, কিন্তু তাকে উপেক্ষিত করা একদমই উচিত নয়। ইতিহাস না থাকলে বর্তমান এবং ভবিষ্যতের প্রজন্ম পৃথিবীর সমস্ত তথ্যমূলক যে ধারণা সেগুলো সম্পর্কে বিরত থেকে যাবে। তাই বিভিন্ন ঐতিহাসিক তাদের গ্রন্থে যে শেষ প্যারাটা আলোচনা করলাম, তোমরা শেষ প্যারার প্রত্যেকটা নাম ভালো করে পজ করে লিখে নেবে। না বুঝতে পারলে তোমরা তোমাদের পাঠ্যপুস্তকে এই নামগুলো নিশ্চয়ই খুঁজে পাবে আশা করি। এবং পুরো প্রশ্নটা আলোচনা করলাম, অনেকটা সময় লাগলো যেহেতু সাবজেক্টটা ইতিহাস, তাও আমি যতটা পেরেছি সংক্ষেপে করার চেষ্টা করেছি। প্রশ্নটা আরেকটি প্রশ্ন করার ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাবে করতে পারছি না। পরবর্তী পর্যায়ে যদি তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও স্পেসিফিকভাবে কোন প্রশ্নটা তোমাদের আরও ভালো করে জানা বা বোঝা উচিত, তাহলে আমরা কিন্তু করব। তোমাদের কাছে আবার রিকোয়েস্ট করছি, তোমরা যদি লাইক এবং কমেন্ট বক্সে কমেন্ট না করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো, তাহলে কিন্তু পরবর্তী ভিডিও আমরা উৎসাহ পাবো না তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।